কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। সকালবেলা না খেয়ে এসে বসে থেকে কাজ করতে এসে কাজ না পাওয়া, বাড়ি ফিরে যাওয়া, ইটস এক্সপিরিয়েন্স। স্ট্রাগল তো আমার বাবা মা করে যে আমাকে মানুষ করে। আমার তো জীবে কোনো আড়ষ্টতা নেই, তো আমার বলতে অসুবিধা হয় না। আমি এটাও কেন বলবো আমি প্রতিষ্ঠিত। মানুষের এক্সপেকটেশন পাল্টে গেছে, তাই জন্য বাবুসোনার মতো ছবি দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে মানুষ। 2 বছর পর এরকম হবে আমাকে মানুষের ভালো লাগছে না। मैं किसी के लिए खराब नहीं सोचता हूँ, मैं बहुत सेल्फिश आदमी हूँ, मैं सिर्फ अपना सोचता हूँ। জিতু তো এখনো প্রেমে পড়ে? ভালোবাসা হলে তাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি, যখন আর না হয় ভালোবাসাই বলে ছেড়ে দিতে হয়, আমি জানি যে এইটাকে আমি ছিঁড়ে চলে যেতে হবে আমাকে। আমার মৃত্যুর পর তোমরা জানবে যে এই করেছি আমি জীবনে, বাট আমি সেটা বলবো না। গৃহপ্রবেশ আসছে এবং গৃহপ্রবেশের ট্রেলার দেখে যে দুজন মানুষকে খুব সুন্দর দেখতে লাগছে, তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিতুদা রয়েছে। জিতুদা যেটা বলার যে ট্রেলারে খুব সুন্দর আগে দেখতে লাগছে, মানে মেঘদূত যে চরিত্রটা, একজন ডক্টরের চরিত্র, এত ভালো প্রেজেন্স, তুমি নিশ্চয়ই ট্রেলার দেখে খুব ভালো ফিডব্যাকও পেয়েছো। ফিডব্যাক ভালো পেয়েছি। আসলে ফিল্ম ইজ আ মিউচুয়াল আর্ট। আমাকে দেখতে ভালো লাগার পেছনে প্রায় 27টা ডিপার্টমেন্টের হাত রয়েছে। মেকআপ আছে, ক্যামেরা পার্সন তো অসম্ভব ভালো কাজ করেছে, মানে ইজ আ ম্যাজিশিয়ান, এবং সোমনাথ কিন্তু ম্যাজিশিয়ান। আইডি তো সর্বোপরি, বাকি টেকনিশিয়ানস যারা কালার করেছে, সব মিলিয়ে ব্যাপারটা ঘটছে। মানে সবটা যে আমাকে দেখতে লাগছে এমন নয়, আমাদের দেখতে লাগার পেছনেই 27টা ডিপার্টমেন্টের হাত রয়েছে, তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ একদমই। এবং ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানিয়ে এই ছবি আইডির, তো একটু বলো যে এরকম একটা ছবির অংশ হয়ে ওঠা এবং এই যে কেরিয়ারের এই সময়টার কথা যদি আমি তোমাকে বলি, যে টেলিভিশন একটা সাকসেসফুল প্রজেক্ট এখনও চলছে এবং সেটা খুব মানে দর্শকের কাছে অ্যাকসেপ্টেন্স এত বেশি, তারপর এরকম একটা ছবি করা, ছবি তো পরপর করছোই, এই সময়টাকে কিভাবে দেখছো? দেখো, মানে ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ, তার সেই ছবির অংশ হওয়াই আমার কাছে গর্বের একটা বিষয় এবং শিক্ষার বিষয়। আমি কিছুটা আরও শিক্ষিত হতে পেরেছি এই ছবি করতে গিয়ে। ঋতুপর্ণ ঘোষ এমন একজন মানুষ ছিলেন যিনি খুব প্রগ্রেসিভ, যিনি ভবিষ্যৎ বুঝতে পারতেন, দ্রষ্টা। মানে এই মানুষগুলো তো ক্ষণজন্মা হয় বলতে পারি। সত্যজিৎ রায়ের উত্তরসূরি যাকে বলা হচ্ছে, এবং তার জীবিতকালে, এবং তিনি সেটা সাদরে অ্যাকসেপ্ট করছেন, তার সাথে সাথে এটাও বলছেন যে সত্যজিৎ রায় তার উত্তরসূরি তাকে বলা হচ্ছে যে সত্যজিৎ রায়ের মতো ব্যারিটন ভয়েসে কথা বলে না, তার মতো উঁচু লম্বা চেহারা নয়, পুরুষালী চেহারা নয়। মানুষ কিন্তু সেটা সমালোচনা করছে, তিনি সেটা বলছেন অন ক্যামেরা। তো কতটা প্রগ্রেসিভ হলে তিনি বলতে পারেন। আজকে ধরো আমার কোনো ছবি খুব বেশি ক্রিটিসাইজ হলো খারাপের দিক থেকে, আমি সেগুলো ফেসবুকে তার লিঙ্ক আমি নিজে শেয়ার করছি। তো এই তো ঋতুপর্ণ ঘোষের শিক্ষা, আমি অ্যাকসেপ্ট করছি তো আমার ভুলটাকে। উনি ওনার এই কথাটা বলার যে সাহস দেখিয়েছেন, তো আমি তো সেখান থেকে সাহস অর্জন করেছি। তা আমারটা কেন মনে হচ্ছে যে আমি কিছু মানে অড করার চেষ্টা করছি? না, আমি যেটা প্রেজকেও যেমন আমি সামনে তুলে ধরি, ক্রিটিসিজমকেও আমি সামনে তুলে ধরি। এই ক্রিটিসিজমকে সামনে তুলে ধরা বা স্পষ্ট বলার ক্ষেত্রে সমস্যা হয়, মানে সমস্যায় পড়েছো? না, আমার তো জীবে কোনো আড়ষ্টতা নেই, তো আমার বলতে অসুবিধা হয় না, লিখতেও অসুবিধা হয় না। কেউ বা কারা যদি সমস্যায় ফেলার চেষ্টা করে সেটা তাদের প্রবলেম, আমি সেটাকে সমস্যা হিসাবে নিই না। আমি কিন্তু ওই এক্সপিরিয়েন্স হিসাবেই নিই। আমি ইন্ডাস্ট্রিতে কোনোদিন স্ট্রাগল করিনি, আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। স্ট্রাগল আবার কি, মানে সকালবেলা না খেয়ে এসে বসে থেকে কাজ করতে এসে কাজ না পাওয়া, বাড়ি ফিরে যাওয়া, ইটস এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্স আমি প্রত্যেক দিন কাজে লাগাই। প্রত্যেক দিন আমার মনে হয় যে ওই জায়গাটাতেও আমি ছিলাম, যে জায়গাটা থেকে আমি এখানে উঠে এসেছি। মানে I didn't have any memory about my struggle. স্ট্রাগল তো আমার বাবা মা করে যে আমাকে মানে মানুষ করে, আমার মতো একজন দুরন্ত মানুষকে মানুষ করে, তাদের ওটা স্ট্রাগল, তাদের এক্সপিরিয়েন্স বলবো না, আমারটা সে এক্সপিরিয়েন্স। জীবনের এই দর্শনটা আমি যদি বলি যে জীবনটাকে এইভাবে দেখা, যে আমারটা স্ট্রাগল নয়, আমার অভিজ্ঞতা, এবং প্রত্যেকদিন আমি শিখছি, সেই মূল্যবোধটা বা দর্শনটা কিভাবে আসে তোমার মধ্যে? মানে অনেকেই তো ভাবে যে আমরা প্রচুর লড়াই করছি, টিকে থাকার লড়াই। প্রত্যেকের গল্পই প্রত্যেকে হিরো হিরোইন। তুমি আরও 15টা লোককে জিজ্ঞেস করো, একটার নয়, একটার বাদেও জিজ্ঞেস করো, তারা বলবে যে ওরা তো সুন্দর ঘরে বসছে, এসি ঘরে বসছে, তারা পায়ের ওপর পা তুলে ইন্টারভিউ দিচ্ছে। কিন্তু আমাদের লাইফটা কি এরকম? তোমরা তো দেখো যে আলোর সামনে দাঁড়িয়ে
12 ঘন্টা 14 ঘন্টা কাজ করি, ছবি করতে গেলে কোনো ঘন্টার হিসেব থাকে না, রাতে খাওয়ার হিসেব থাকে না। আই এম সোয়ার মাই শিবজি, আমি এখনও পর্যন্ত একটা দানা মুখে দিইনি সকাল থেকে, এখন বাজে 2টো। এটা কি আমার মুখে কখনো ছাপ ফেলে? এটা তো আমাদের লড়াই, এটাই তো আমাদের কাজ। পাইনি সময়, খাইনি, তা কী হয়েছে, খেয়ে নেবো। এরকম আমার মতো লক্ষ লক্ষ মানুষ খাইনি। আমরা 70% মানুষের মধ্যে পড়ি যারা দুবেলা খেতে পারি। 70% না, 30%, বাকি 70% পৃথিবীর মানুষ যারা খেতে পারে না। তো কিছুই ম্যাটার করে না, ম্যাটার করে ভালো কাজ, লোকের সঙ্গে সদ্ভাব, এবং হ্যাঁ, মেডিটেশন আমাকে প্রচুর দিয়েছে, সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। হার্ড সময়, মানে হার্ড টাইমস যেটাকে বলা হয়, কঠিন সময়কে কিভাবে আমি নিজের মধ্যে রপ্ত করব, কঠিন সময় ভেঙে না পড়ার শক্তি দিয়েছে, এগুলো মেডিটেশন করেছে। আর একা থাকা তো অবশ্যই। দাদা, কেরিয়ারের এই সময়টা সাকসেস আসছে এবং সেই থাকাটাই ভালো। যখন সাকসেসটা ছিল না, ফেলিয়ার বা রিজেকশন কিভাবে হ্যান্ডেল করতে, তখন কি এই মনোবলটা ছিল যেটা এত বছরে? আমার ধরো অনেকেই বলবে বা আমিও ফিল করছি, আই এম থ্যাঙ্কফুল টু মাই গড, টু মাই অলমাইটি ইউনিভার্স, বাবা মা। আমি কি এই সময়টা আমার চলবে সারা জীবন? সেই কোনোদিন নয়, টাইম ঘুরতে থাকবে। এখন ছবিও চলছে, টিভিতেও সেই চরিত্র মানুষের ভালো লাগছে, আবার 2 বছর পর এরকম হবে আমাকে মানুষের ভালো লাগছে না, তো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। লাইফ ইজ অল অ্যাবাউট সার্কেল, অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আমার একটা সময় খারাপ গেছে, আবার একটা সময় ভালো আসবে, আমার একটা সময় ভালো ছিল, আবার একটা সময় খারাপ আসবে। আমি যদি মনে করে থাকি এইটাই আমার সব সময় চলবে, না না না, নাথিং ইজ পার্মানেন্ট, কিচ্ছু পার্মানেন্ট নয়। সিবায় মানে আমার মূল্যবোধ, আমার দৃষ্টান্ত, মানে আমি যে কাজগুলো করেছি সেই দৃষ্টান্তগুলো থাকবে, এবং আমার হ্যাবিট, আর কিছুই নয়। এটা কি খানিকটা স্পোর্টসম্যান স্পিরিটের মতো? স্পোর্টসম্যান স্পিরিট। আমি শাহরুখ খানের অন্ধ ভক্ত, ডেফিনেটলি অভিনয়ের, তার সঙ্গে তার সাইকোলজির। তার হার্ড টাইমটা বলো, যখন পাঠান নিয়ে সে ফেরত আসছে, ওই সময় ওই মানুষটা কী করে। যখন আমি একটা শোতে দেখছি, অনুপম খের জিজ্ঞেস করছে আপ কবি अकेले महसूस करते हो, তো 3 সেকেন্ড ও অফ নিয়ে বলছে হ্যাঁ করতে हो। তো তার যদি একাকিত্ব আসে, আমার কেন আসবে না? আমি নিজে চরিত্র করেছি, যখন মৃণালবাবু জিজ্ঞেস করছেন, আমাকে সৃজিত দাই সুযোগটা করে দিয়েছেন, যে মৃণালবাবু বলছেন আচ্ছা আপনি যে চূড়ান্ত জায়গায় ছিলেন, একদম মানে সাকসেসের শিখরে বসে আছেন, আপনার কি কখনো একাকিত্ব লাগে? আমি 30 সেকেন্ড গ্যাপ নিয়ে, আমার ডায়লগ ছিল ভীষণ ভীষণ লাগে মৃণাল, তারপরে এক ফোঁটা জল উনি পড়লো আর কি, সেটাকে সামলে নিয়ে আবার চাটা খেতে শুরু করলো। তো এইগুলো থেকেই তো আমি শিক্ষা নিয়েছি, এইগুলোই তো আমাকে শিক্ষিত করছে, রেগুলার প্রত্যেকটা দিন স্টিমুলেট করছে। যারা স্ট্রাগল করছে, মনে করছো স্ট্রাগল করছো, যারা কাজ এখনও পাওনি, আমি বলবো হাল ছেড়ো না, সময় আসবে। তুমি যদি মনে করো আর হবে না, তাহলে ইউ উইল গো টু দ্য নট, তোমার দ্বারা সত্যিই হবে না। তো আসবেই, সময় আসতে বাধ্য, যদি তুমি লেগে থাকো। যেহেতু 14-15 বছর মানে টানা টেলিভিশন করেছে এবং টেলিভিশনের পরপর হিট ধারাবাহিক রয়েছে, আমি যদি টিআরপিটাও ধরে নিই সেক্ষেত্রেও খুব ভালো রেটিং, তারপর আবার টেলিভিশনে ফেরা, এবং এই যে বড় পর্দার যে জার্নিটা, তুমি অপরাজিতর আগেও বড় পর্দা করেছো, কিন্তু রেকগনাইজেশনটা বোধহয় অপরাজিতই দিয়েছে, কিন্তু এই যে দৃষ্টিভঙ্গি কি বদলেছে অপরাজিতর পর? মনন পাল্টে গেছে। আমি যে এই কথাগুলো বলছি, তখন আমি সবাইয়ের উদ্দেশ্য বলছি, আমি তো জন্মেই এই ফিলোসফিতে বিশ্বাস করিনি। আমাকে তো এই ফিলোসফিটা অপরাজিত খানিকটা দিয়েছে। অপরাজিত আমাকে দিয়েছে যে কোনো সাকসেস আসলে আমি ওভার এক্সাইটেড হই না, কোনো ফেলিয়ার আসলে আমি ওভার ডিপ্রেসড হই না, এগুলো সব অপরাজিত আমাকে দিয়েছে। তো অপরাজিতর পর হ্যাঁ, আমার ফিল্মোগ্রাফিতে অনেকটা বদল এসছে, মানুষের এক্সপেকটেশন পাল্টে গেছে, তাই জন্য বাবুসোনার মতো ছবি দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে মানুষ। তার আগেও তো এই ধরনের অনেক ছবি আমি করেছি, কথাই বলেনি, ভালো লাগেনি, ফেলে দিয়েছে। কিন্তু এখন কি হয়েছে, আমি যদি খারাপ কাজ করি, আমার বাড়িতে এসে বলে যাবে যে আপনি খারাপ কাজ করেছেন। এটা ব্লেসড নয় বলো তো? আমি তো ব্লেসড তাদের কাছে যারা এই কথাটা বলছেন, তাই জন্যই তো শেয়ার করেছি তাদের কথাগুলো। কেউ কাউকে নিয়ে ভাবিত নয়, আমাকে নিয়ে আমার দর্শক ভাবিত, আমাকে বলেছেন যে খারাপ কাজ করেছো। আমি থ্যাঙ্কফুল, মানে আপনারা এটা করবেন, মানে আমি সবসময় করজোড়ে বলি আর কি। মনন পাল্টেছে, অপরাজিত মনন পাল্টে দিয়েছে আমার। আর আমি যদি বলি ইন্ডাস্ট্রির মানুষজন, তোমার কলাকুশলী, তাদেরও কি জিতু কামালের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে? যে আগে যেভাবে, আমি তো ওইটা কখনোই দেখিনি, কে আমাকে কিভাবে দেখছে এটা আমি আগে গোড়াই ছিলাম, তাই জন্যই আমাকে হয়তো স্নোবিশ বলা হয়। আমি দেখি না, আমি আমারটা দেখি, আর আমি কারোর ক্ষতি করি না কোনোদিন।
কারুর অজান্তে জ্ঞানত মানে অজান্তে ক্ষতি হলে আমি জানি না, জ্ঞানত কোনো দিন কারুর ক্ষতি করার মেন্টালিটি আমার নেই। যদি আমি করি, আমি যদি ক্যামেরার সামনে ওটা বলি, মিথ্যে বলি, তাহলে আমার মনে হয় আমার ভগবান, আমার ঈশ্বর আমাকে তার প্রতিদান দিক, মানে আমাকে শাস্তি দিক। আমি জ্ঞানত কারোর ক্ষতি চাই না। এইটাও শাহরুখ খানের সাইকোলজি। সে একটা ছোট ইন্টারভিউ করেছিল, প্রীতি জিন্টাকে বলেছিল, मैं किसी के लिए खराब नहीं सोचता हूँ, मैं बहुत सेल्फिश आदमी हूँ, मैं सिर्फ अपना सोचता हूँ, বাস। মানে এবার নিজের ভাবা তো অন্যায় নয়, আমি শুধু আমারটা ভাবি, অন্যের ক্ষতি করি না। এই যে সারাদিন কাজ, প্রমোশন, ব্যস্ততা, তুমি একাকিত্বের কথা বলছিলে, বাড়ি ফেরার পর তো নিজের সঙ্গে যাপন করা, এবং তখন সেই সময়টা কীরকম? সেই সময়টা খানিকটা মনে হয় যে একাকিত্ব বা নিজের কথা বলার মানুষ তার অভাব রয়েছে। প্রথমত এইখানেই আমার সঙ্গে অন্যদের পার্থক্য হবে, আমি আমার বাড়ির খবর কখনো ক্যামেরার সামনে বলিনি, ক্যামেরার খবর বাড়িতে গিয়ে বলিনি। আমার বাড়ির ভেতর আমি কি করি সেটা আমি কাউকে জানতে দিইনি আজ পর্যন্ত। সেটা ডেফিনেটলি আমি নিজে লিখি, আমার নিজের সম্বন্ধেও লিখি। আমার মৃত্যুর পর তোমরা জানবে যে এই করেছি আমি জীবনে, বাট আমি সেটা বলবো না কখন। আবার টেলিভিশনে ব্যাক করলে, এবং এই যে সময়টা, আমি যদি বলি টেলিভিশন জিতু কামালকে তৈরি করেছে, অভিনেতা হিসেবে নাম, যশ, খ্যাতি সবটাই টেলিভিশন থেকে। বড় পর্দায় কি সেই লড়াইটা ছিল নিজেকে প্রতিষ্ঠিত করার? প্রত্যেক দিন লড়াই আছে। টেলিভিশন তৈরি করেছে ঠিক আছে, এটা তো দেব, মানে দেব দা বলা উচিত, কিন্তু হিরোদের নাম ধরে ডাকতে হয় যাতে তারা সারা জীবন হিরো থাকে, তাই জন্য উত্তম কুমারকে আমরা এখনও উত্তম কুমার বলি। তো দেব তো বলে যে প্রত্যেক দিন আমাদের ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে হয়, এবং সেটা ঠিক। আমাদের ইন্ডাস্ট্রির এটাই গর্ব যে একবার প্রুভ হয়ে গেলে বাইরের ইন্ডাস্ট্রিতে আছে সে পর কাজ করে যাচ্ছে এমন নয়। আমাদের প্রত্যেকটা ডিরেক্টরের কাছে আমাকে প্রুভ করতে হয়, আমাকে আইডির কাছে প্রুভ করতে হয়েছে। প্রথম দুদিন যখন আমি শুটিং করেছি, আমি অন্য ইন্টারভিউতে বলেছি, আইডি আজ যে বিশ্বাসযোগ্যতা আমার কাছ থেকে পাচ্ছে, মানে আমি দেখতে পাচ্ছি তার চোখে মুখে, সেইটা আমি দেখতে পাইনি। আমি দেখতে পাচ্ছি তার চোখে মুখে একটা অরিডনেস, তার মনে হচ্ছে যে পারবে তো পারবে তো পারবে তো পারবে তো। তো আমাকে তো স্ট্রাগলটা করতে হচ্ছে, ওইটা স্ট্রাগল, ওইটা এক্সপিরিয়েন্স নয় যে আমাকে ওই স্ট্রাগল করতে হচ্ছে। আমার ডিরেক্টরকে কনভিন্স করাতেই হবে, আমার প্রথম দর্শক, আমার ডেলিভার করবো আমার ডিরেক্টরকে, আমাকে হ্যাপি করতেই হবে। আমি হার্ট অ্যান্ড সোল এবং প্রচুর লড়াই করি নিজের মধ্যে, যাতে আমার ডিরেক্টরকে আমি যে ওটা চাইছে সেটা আমি দিতে পারি। কারণ উনি দূর থেকে দেখছেন, উনি বার্জাই থেকে দেখছেন আমাদের। আমি কখনো ওইখানে আমার ফলাতে যাই না। হ্যাঁ, ইনপুট বলতে চাই এটা করব, আমি নিজেরটা ফলাতে চাই না ওইখানে গিয়ে। আমি ডিরেক্টর, আর্টিস্ট। কিন্তু মনে হয় যে বড় পর্দায় প্রতিষ্ঠিত হতে অনেকটা সময় লেগে গেছিল, এটা কখনো মনে হয় যে ভাবো যে এতটা সময় কেন লেগেছে, এত বছর টেলিভিশন সাকসেস হওয়ার পর? তুমি পিছনের হিস্ট্রি দেখো, বোম্বাদা একদিনে বোম্বাদা হননি, উত্তম কুমার একদিনে উত্তম কুমার হননি, দেব এখনও কিছু ভিডিওস রিলস চলছে তোমাদের সোশ্যাল সাইট, আমি তোমাদের বলি, একদিনে হয়নি। তা আমি কেন বলবো আমার অনেকটা সময় লেগেছে, বা আমি এটাও কেন বলবো আমি প্রতিষ্ঠিত? প্রত্যেক দিন প্রতিষ্ঠার জন্য লড়ছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিষ্ঠার জন্য লড়ব, মানে সৎ ওয়েতে, শালীনতা বজায় রেখে, অনৈতিকভাবে নয়। এটাই আমার একমাত্র মানে ইউএসপি। আমরা তিতলিকে দেখেছিলাম, তিতলি যে চরিত্রটা শুভশ্রীদি করছে, প্রেমে পড়া, নতুন করে কাউকে ভালো লাগা, ভালোবাসা, সেই মুহূর্তগুলো, এই আবেগগুলো ভীষণ ভালোভাবে আমরা ট্রেলারে দেখেছি। আমি যদি জিতুদাকে জিজ্ঞেস করি, জিতুদা এখনও প্রেমে পড়ে? প্রেমে প্রত্যেক দিন পড়ি, মানে প্রেমে প্রত্যেক দিন পড়া মানে হচ্ছে, প্রেমে পড়া মানেই যে আমার অপোজিট, আমি স্ট্রেট বলে বলছি, অপোজিট সেক্সের প্রতি হতে হবে এমন নয়। আমি আমার মোবাইলের সাথে পড়ি, আমি কোনো গাড়ির সাথে পড়ি, আমি লোকেশনের সাথে পড়ি, চায়ের কেটলির সাথে পড়ি। প্রেমে পড়া তো বাজে নয়। প্রেম আর ভালোবাসার মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে। ভালোবাসা এমন একটা জিনিস যেটার জন্য স্যাক্রিফাইস করতে হয়, প্রেমের জন্য স্যাক্রিফাইস করতে হয় না। তাই আমি প্রেমে পড়ি। আমি জানি যে এইটাকে আমি ছেড়ে চলে যেতে হবে আমাকে, তাই এটা আমার প্রেমে পড়েছি। যদি আমার এটা মনে হয় এটাকে আমার নিয়ে যেতে হবে, এটা ছাড়া বাঁচবো না, তার মানে আমি এটা ভালোবেসে ফেলেছি। এরকম ভালোবাসা না, ভালোবাসা দুম করে হয় না। ভালোবাসা হলে তাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি, যখন আর না হয় ভালোবাসাই বলে ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দিই। তিতলি জীবনকে দুবার সুযোগ দিতে চায়, তার হাজবেন্ডের যে দূরত্ব আমরা যেইটুকু ট্রেলারে দেখেছি, জিতুদা বিশ্বাস করে জীবনের দ্বিতীয় ইনিংস আরও একবার সুযোগ দেওয়াকে? তুমি ট্রেলারে যেটা দেখেছো সেটা তোমার দৃষ্টিভঙ্গি। আমার দৃষ্টিভঙ্গি থেকে তো আমার লাগেনি যে ও জীবনে দ্বিতীয়বার সুযোগ দিতে চায়। তার জন্য তোমাকে 13 তারিখ ছবিটা দেখতে হবে। ট্রেলারটা তোমাদের ধন্দে রেখেছে। ট্রেলার নিয়ে তুমি প্রশ্ন করলে আমি তার উত্তর দিতে পারবো না। তুমি যদি প্রশ্ন করো যে আবার কি প্রেমে পড়তে চায়, ভালোবাসতে চায়, তিতলির মতো, আমি বলতে পারবো না তো, কারণ তুমি ভুল প্রেডিক্ট করছো।
আচ্ছা ট্রেলার তোমাকে ট্রেলারে দেখবো। হ্যাঁ আমি যদি জিতুদাকে জিজ্ঞেস করি, জিতুদা বিশ্বাসী? কালকে গান বেরিয়েছে আমাদের যে প্রেম ভালোবাসা বলে হয় না, তো প্রেম ভালোবাসা বলে হয় না, ওটা হলে হবে, না হলে না হবে। 13ই জুন গৃহপ্রবেশ আসছে, তো কি বলবে সেটা নিয়ে? এবং যে ছবি আইডি বারবারই বলেছে যে জুন মাসে রিলিজ করা এবং ঋতুদাকে ট্রিবিউট দিয়ে। আমাদের ডিরেক্টর স্যার তো বলেছেন তার অনেক দিনের এটা ভাবনা ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়া, তো ডেফিনেটলি ট্রিবিউট, ওই ছবিটা ট্রিবিউট হয়েওছে। এমন নয় যে কোনো একটা ফ্রেম নেই, আমি গর্ব করে বলতে পারি যে আমি সেই ফ্রেমগুলোর অংশ হতে পেরেছি। তো 13 তারিখ আপনারা দেখুন, আপনারা গান দেখেছেন, ট্রেলার দেখেছেন, টিজার দেখেছেন এবং আপনারা স্নিগ্ধ হয়েছেন, সেটা আপনারা বারবার বলেছেন। ছবি দেখলে আপনারা আনন্দ পাবেন, মনে একটা অদ্ভুত শান্তি কাজ করবে, আর আপনাদের নস্টালজিক মোমেন্টে নিয়ে যাবে যে এই রকম একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি আর কি।